আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গতকালকে আমরা আমাদের সিপিসি এর প্রথম ক্লাসটা শেষ করেছিলাম এবং আজকে আমরা দ্বিতীয় ক্লাস করব সিপিসি 2 এবং আজকে আমরা নতুন কিছু টপিক আলোচনা করব। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে মূলত সেকশন 3 থেকে শুরু করে 35 পর্যন্ত। সো আশা করি আপনারা সবাই প্রিপেয়ার্ড এবং আমরা ক্লাসটা শুরু করতে পারি। মলি মজুমদার ওয়ালাইকুম আসসালাম, তোফায়েল আহমেদ ওয়ালাইকুম আসসালাম, নওরোজ প্রিয়া আসসালামু আলাইকুম, জহিরুল। আচ্ছা, আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, সবকিছু ঠিক আছে কিনা একটু কমেন্টে জানান। ফাতেমা ফুরকান ওয়ালাইকুম আসসালাম আপনাদেরকে, রিনা আক্তার, মাইনুর হাসান, মোহন, এমকে সিরাজি। Here. So, am I very much audible? Am I clearly audible? Sound ঠিক আছে আশা করি। I am using a Boom microphone to be connected with my mobile phone, and so that you can hear me clearly. আলহামদুলিল্লাহ তোফায়েল, আমি ভালো আছি, শরীরের অবস্থা ভালো। অ্যাপার্ট ফ্রম ওই যে একটু সর্দি, যেটা আমার সবসময় থাকে, অলমোস্ট করোনিক হয়ে যাচ্ছে এমনি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। সো গতকালকে আমরা মূলত 3টা টপিক আলোচনা করেছিলাম। একটা ছিল ইন্ট্রোডাকশন টু সিপিসি, এরপর জুরিসডিকশন, যেটা আমরা আজকে একটু টাচ করবো আবার, এন্ড স্টেজেস অফ সিভিল স্যুট। সো লাস্টের দিকে আমি একটা বলে গিয়েছিলাম যে আপনার স্টেজেস অফ সিভিল স্যুট গুলো একটু কমেন্ট করে জানান। আপনারা অনেকেই জানাইছেন, আমার খুব ভালো লাগছে যারা এই জিনিসগুলো নোট করে নিছেন বা মেমোরাইজ করে ফেলছেন। দ্যাট ইজ ভেরি গুড। পরবর্তীতে আপনাদের এটা অনেক হেল্প হবে। আর আজকে থেকে আমাদের মূল পড়াগুলো শুরু হবে, যেখানে আমরা ওয়ান বাই ওয়ান সেকশন এবং এর ভিতরের জিনিসগুলো পড়ার চেষ্টা করব। তো আমি গতকালকেও পরীক্ষা সম্পর্কে কিছু কথা বলেছিলাম, আজকেও শুরুতে আমি পরীক্ষা সম্পর্কে কিছু কথা বলে রাখবো। ফর এক্সাম্পল, আপনি যখন শুধুমাত্র প্রিলিকে ফোকাস করে প্রিপারেশন নিচ্ছেন প্রিলিমিনারি এক্সামের জন্য, এবং আপনি একটা সার্টেন ল পড়ছেন, তাহলে কোয়েশ্চেন যেগুলো আসে সেগুলো অ্যানালাইসিস করলে আপনি দেখতে পাবেন কোন ধরনের কোয়েশ্চেন সবচেয়ে বেশি আসে। এক, আপনাকে সেকশন জিজ্ঞেস করবে, সেকশন রেস জুডিকেটা সেকশন কততে, রেস সাবজুডাইজ সেকশন কততে আছে, বার টু ফার্দার সুট, ফরেন জাজমেন্ট, হ্যাঁ আপনি কোন সেকশনে, ট্রান্সফার অফ সুট কোন সেকশনের আন্ডার হয়, আপনার কাছ থেকে সেকশন জানতে চাইবে। তো সেকশন জানা রাখাটা বা জানতে পারাটা খুবই ভালো। একটা সময় ছিল সেকশন থেকে সরাসরি সেকশন কম জিজ্ঞেস করতে বলে আমরা বলতাম যে সেকশন মনে না থাকলেও চলবে, কিন্তু এখন আর সেটা বলার সুযোগ নেই। সে কারণে যারা প্রায় সময় বলেন যে স্যার আমার সেকশন মনে থাকে না, আমি মনে রাখতে পারি না, আমি আপনাদেরকে বলবো যে এফোর্টটা আপনাদেরকে বাড়াইতে হবে, ডাবল এফোর্ট দিতে হবে। সেকশন মনে রাখার অনেকগুলা টেকনিক আছে, এক একজন এক একটা টেকনিক অ্যাপ্লাই করে, আপনি খুঁজে বের করুন কোন টেকনিকটা অ্যাপ্লাই করলে আপনার জন্য সবচেয়ে ইজি হয়। বাট আপনাকে সেকশন মনে রাখতে হবে। সব সেকশনের কথা আমি বলছি না, সব অর্ডার সব রুলস এর কথা আমি বলছি না, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট, দেয়ার আর সাম ভেরি স্পেসিফিক পোরশন অফ সেকশনস হুইচ ইউ হ্যাভ টু রিমেম্বার, ইউ হ্যাভ টু মেমোরাইজ। আপনার মেমোরিতে সেটা সেট করে ফেলতে হবে, কারণ সরাসরি সেকশন জিজ্ঞেস করে। আপনি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখলেই দেখতে পাবেন যে প্রতি বছরই এমন কোয়েশ্চেন আসে যেখানে আপনাকে আইনের নাম, সেকশনের নাম একদম ক্লিয়ারলি জিজ্ঞেস করছে। আমি গতকালকে আপনাদেরকে বেশ কিছু রেফারেন্স দিয়েছি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের। সো ওই ধরনের জায়গা হতে যদি চিন্তা করি, এখন আর আমাদের এই অপশন নাই যে আমরা চিন্তা করব এটা আমি স্কিপ করতে পারি। আমি আপনাকে এখনো কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরেন 13 বিজিএস এ প্রশ্ন আসছিল সিপিসির 11 ধারায় রেস জুডিকাটা শব্দটা কতবার ব্যবহার করা হয়েছে। কি ক্রিটিক্যাল কোয়েশ্চেন, আপনি চিন্তা করে দেখেন। একটা সেকশনে একটা সার্টেন ওয়ার্ড কতবার ব্যবহার করা হয়েছে সেটা জানতে চাচ্ছে, যে এই একটা শব্দ যে রেস জুডিকাটা কতবার, সেকশনে রেস জুডিকাটা কতবার ব্যবহার হয়েছে। সেখানে আপনাকে দেখা যাচ্ছে অপশন দেওয়া আছে 1 2 3। এক দিতে পারি যে নামে সেকশনটা, যে নামে সেকশনটা পরিচিত সেই সেকশনটাই আসলে কি হচ্ছে না, পাওয়া যাচ্ছে না। আমার ইন্টারনেট কানেকশন কি ঠিক আছে? কিন্তু নো ইন্টারনেট দেখাচ্ছে।
আচ্ছা, আমি একটু ইন্টারনেট কানেকশনটা চেক করি। হ্যাঁ, থ্যাংক ইউ। কখনো যদি দেখেন যে ইন্টারনেট ডিস্টার্ব করছে বা মানে বড় জায়গায় আপনাদের মনে হয় যে আমি ডিসকানেক্টেড হয়ে গেছি, আমাকে একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? এটা একটু আমাকে কমেন্টে জানাইতে হবে। সো আপনারা অনেকে আনসার করছেন, এটা হচ্ছে আপনাদের অনেকের আছে যে আপনাদের প্রবলেম করবে, আপনাদের ডিস্টার্ব করলে ওই ক্ষেত্রে আমার কিছু করার থাকবে না। বা যদি এরকম হয় যে আমার ইন্টারনেট ডিস্টার্ব হচ্ছে, সেক্ষেত্রে আমি ব্যবস্থা নিতে পারবো। কিন্তু আপনাদের পার্সোনাল ওয়াইফাই বা নেট যদি ডিস্টার্ব করে, সেটা আপনাদেরকে ঠিক করে নিতে হবে। সো দেখেন, এটা কিন্তু আমার জানা মধ্যে 90% স্টুডেন্ট আনসার করতে পারে নাই। কেউ কনফিউজ হয়ে বেশিরভাগই আনসার করছে, এটা ব্যবহৃত হয়নি। এবং কেউ কেউ অপশন এটা আন্দাজে লাগাই দিছে, হয়ে গেছে। কারণ আমরা তো এত ক্রিটিক্যালি পড়ি না। আমরা একটা সেকশন যখন পড়ছি ওইভাবে চিন্তা করি না যে না এখান থেকেও প্রশ্ন করতে পারে। কিন্তু এখন আমাদেরকে দেখা যাচ্ছে আপনাকে ওই জিনিসগুলো করতে হবে, যে রেস জুডিকাটা একবার ব্যবহৃত হয়েছে, শুধুমাত্র একবার। দেখেন আরেকটা কোয়েশ্চেন আমি বলি। অ্যাডভোকেটশিপ পরীক্ষা 2000 দিয়ে দিচ্ছে 9, 10, 11, 12, সবগুলা কাছাকাছি সেকশন। রেস জুডিকাটা কোথায় আছে সেটা আপনাকে এখানে লিখতে হবে। এরপর দেখেন আবার এটা চলে যাওয়ার পর আপনি যদি এদিকে আসেন, পরের প্রশ্ন করা হচ্ছে সিপিসি 1908 এর কোন ধারায় একই বিচার্য বিষয় নিয়ে একাধিক বিচার কার্য নিষিদ্ধ করেছে? অ্যাডভোকেটশিপ পরীক্ষা 2022 এবং 2012, এই দুইবারই এই প্রশ্নটা আসছে। কিন্তু এবারের কিছু অপশনের সাথে এবারের অপশন চেঞ্জ করে কি দিয়েছে দেখেন, 10, 11, 15, 151, এগুলো হচ্ছে অপশন। তাহলে দেখেন আমরা সবাই জানি সেকশন 11 আমরা রেস জুডিকাটা পড়বো, বাট আপনাকে সেকশন মনে রাখতে হবে। সেই কারণে বলছি, এখন থেকে যারা বলেন যে আমি সেকশন মনে রাখতে পারি না, আপনাকে নিজের একটা টেকনিক, আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি সেকশন ওয়াইজ নোট করে ফেলতাম। এইভাবে সেকশন 9 জাস্ট টাইটেলটা লিখে রাখতাম। এটা মানে আমি এখানে লিখে রাখতাম জুরিসডিকশন। সেকশন 9 জুরিসডিকশনের কথা বলেছে। সেকশন 10 সাব জুডাইস, শুধু একটা শব্দ দিয়ে আমি মনে রাখার চেষ্টা করতাম। সেকশন 11 রেস জুডিকাটা। সেকশন 12 বার টু ফার্দার সুট, এভাবে। সেকশন 13 ফরেন জাজমেন্ট। সেকশন 14 ফরেন জাজমেন্টের প্রিজাম্পশন টু ফরেন জাজমেন্ট। সেকশন 15 লোয়েস্ট গ্রেড, শুধু একটা শব্দ দিয়ে মনে রাখতাম। মামলা কোথায় করা হবে? কম্পিটেন্টের মধ্যে যেটা লোয়েস্ট গ্রেড সেটাতে। ধরেন সেকশন 16 সিচুয়েটেড, একটা ওয়ার্ড, প্রপার্টি যেখানে সিচুয়েটেড। 17 সেকশন 17 শুধু একটা ওয়ার্ড লিখবো, আমি একটা ওয়ার্ড দিয়ে এই সেকশনে কি আছে সেটা মনে রাখার চেষ্টা করব। সেটা হচ্ছে ডিফারেন্ট কোড বা একাধিক জুরিসডিকশনে যদি আপনার প্রপার্টি সিচুয়েটেড হয়। সেকশন 18 যদি আনসার্টেন থাকে, অনির্দিষ্ট কোথায় পড়েছে। সেকশন 19 ইমুভেবল প্রপার্টির কথা বলা হয়েছে বা রং টু পিপল এর কথা বলা হয়েছে। এইভাবে আমি শুধু সেকশন মনে রাখার জন্য একটা ওয়ার্ড দিয়ে আমি নোট করে ফেলতাম যে সেকশন 9 একটা ওয়ার্ড, 10 একটা ওয়ার্ড, 11 একটা ওয়ার্ড। কারণ ওইখানে আমার ভিতরের পড়া কি সেটা মনে রাখা এবার আমার ফোকাস না। আমার ফোকাস হচ্ছে শুধু সেকশন মনে রাখা। একসাথে আমি সব করব না। আমি যখন শুধু সেকশন মনে রাখার জন্য নোট করব, এভাবে করব, শুধু সেকশন মনে রাখার জন্য। কিন্তু যখন আমি ভিতরের পড়া মনে রাখার জন্য নোট করব, তখন আমি ভিতরের কথাগুলো নিয়ে আসবো। যেমন এই যে আমি এখন কি বলছিলাম, 1 নাম্বার সেকশন কত, এটা ইম্পর্টেন্ট। 2 নাম্বারে যেটাকে আমি বলি কোর ওয়ার্ড বা কোন একটা সেকশনের মূল কথা কি, সেখানে টাচি বা যেটা ক্যাচ করার মতো ক্যাচি কি ইনফরমেশন আছে, আপনি সেটাকে বলবেন ক্যাচি ইনফরমেশন। যেটা নিয়ে প্রশ্ন করার মতো কি ইনফরমেশন আছে সেগুলো নোট করে ফেলবো, সেগুলো নোট করাও আমি শেখাবো। সুলতানা প্রীতি, আমিও এভাবে পড়ি প্রিয়া, আমি তাই করেছি, বাট সব গোলায় ফেলি না। আপনি আর গোলাবেন না,
আপনাকে জাস্ট ধৈর্য ধরতে হবে, একবারে না হোক দুইবারে হয়ে যাবে, দুইবারে না হলে তিনবারে হয়ে যাবে, বাট হবে। আসলে পড়াচ্ছে কিভাবে পড়বো সেটা আগে জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। না হলে এরকম ডেলি 5-6 ঘন্টা করে পড়ে 5-6 মাস প্রিপারেশন নিয়ে 1 বছর প্রিপারেশন নিয়ে সবাই বার কাউন্সিল ফেল করতো না। আপনারা দেখেন এখন ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটির মতো টপ ইউনিভার্সিটি গুলার, পাবলিক ইউনিভার্সিটি গুলার মেধাবী স্টুডেন্ট ফেল করতেছে। প্রাইভেট ইউনিভার্সিটি গুলাতে রেগুলার গ্রাজুয়েশন কমপ্লিট করে 4 বছর পরে এসে স্টুডেন্ট ফেল করতেছে বার কাউন্সিলে। ল কলেজে সবচেয়ে মেধাবী ছাত্র যারা, তাদের মধ্যে অনেকে ফেল করছে। এখন কারো মাপ নেই, আপনি পাবলিকের হন, প্রাইভেটের হন, ল কলেজের হন, হোয়ার এভার ইউ আর, ইট ডাজন্ট ম্যাটার, আপনি ফেল করতে পারেন আনলেস এন্ড আনটিল আপনার টেকনিক কারেক্ট এবং আপনি হার্ড ওয়ার্কিং। দুইটা জিনিস ইম্পর্টেন্ট। কারেক্ট টেকনিক যদি না থাকে, হার্ড ওয়ার্ক দিয়ে কিছু হবে না। আর শুধু টেকনিক দিয়েও কিছু হবে না যদি আপনি হার্ড ওয়ার্কিং না হন। সো লেটস সি, আজকে পড়াতে চলে যাই আমরা। দেখেন এখানে অনেকেই কমেন্টে জানাচ্ছেন এই টেকনিকটা আপনারা অনেকে ফলো করেছেন এবং আপনাদের সবারই মোটামুটি এটা যারা পড়েছেন তাদের এটা কাজে দিচ্ছে। জান্নাতুন নিসা রানী আপনি বলেছেন সাবজেক্টটা কঠিন লাগে। আশা করি আমরা এবার কোর্সটা শেষ করে ফেললে আপনার অত বেশি কঠিন লাগবে না। যেসব জায়গায় কঠিন লাগে সেসব জায়গায় আমরা স্পেশাল কেয়ার নেওয়ার চেষ্টা করব। ওকে, আজকে ফার্স্ট যেটা আমরা করবো সেটা হচ্ছে সেকশন 3। সেকশন 3, সেকশন 3 তে শুধু একটা ওয়ার্ড প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে সাবঅর্ডিনেশন। সাবঅর্ডিনেশন বাংলায় বললে অধীনস্থ। অধীনস্থ কোন আদালত, কোন আদালতের অধীনস্থ হবে, কে কার আন্ডারে। আমরা বলি না আমরা সবাই বসের আন্ডারে কাজ করতেছি, এর আন্ডারে কাজ করতেছে, কে কার আন্ডারে সেটা হচ্ছে সেকশন 3 তে বলে দিছে। সাবঅর্ডিনেশন অফ দা কোর্ট, আদালতের অধীনস্থতা। আমি এক একটা সেকশন আমরা এভাবে ভেঙে ভেঙে পড়বো, এখান থেকে শুধু এই 3টে ইনফরমেশন নিয়ে প্রশ্ন আসতে পারে, ওই 3টে ইনফরমেশনই আমরা নোট করে ফেলবো। দেখেন ডিস্ট্রিক্ট কোর্ট, এই যে ডিস্ট্রিক্ট কোর্ট দেখতে পাচ্ছেন তার মানে হচ্ছে জেলা জজ। এই ডিস্ট্রিক্ট কোর্টকে দিয়ে বোঝাচ্ছে জেলা জজ এবং জেলা জজ পদমর্যাদার যত আদালত আছে। আপাতত যেহেতু আমরা সিপিসি করছি, সিপিসি বা সিভিল কোর্টে জেলা জজ একজনেরই হয়। সেই ডিস্ট্রিক্ট কোর্ট কার আন্ডারে? হাই কোর্ট ডিভিশন। ডিস্ট্রিক্ট কোর্ট হাই কোর্ট ডিভিশনের আন্ডারে থাকে, সাবঅর্ডিনেশনে থাকে। তাহলে ডিস্ট্রিক্ট কোর্ট সাব কিসের থাকতেছে? হাই কোর্ট ডিভিশনের সাবঅর্ডিনেট। ডিস্ট্রিক্ট কোর্ট যদি হাই কোর্ট ডিভিশনের সাবঅর্ডিনেট হয় তাহলে নিশ্চয়ই ডিস্ট্রিক্ট কোর্টের সাথে আদার কোর্টও মানে সাবঅর্ডিনেশনে থাকবে। আদার কোর্ট বলতে আমি কাকে বোঝাচ্ছি? আদার কোর্ট বলতে বোঝাচ্ছি এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এন্ড অ্যাসিস্ট্যান্ট, সবাই হাইকোর্ট ডিভিশনের আন্ডারে থাকবে। ঠিক আছে? আর ডিস্ট্রিক্ট কোর্ট ছাড়া আদার কোর্ট আবার ডিস্ট্রিক্ট কোর্টের সাবঅর্ডিনেশনে থাকবে। তার মানে চিন্তা করে দেখেন একদম ক্লিয়ারলি, আমি হচ্ছি অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট। অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টের গার্ডিয়ান দুইজন, অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, জয়েন্ট ডিস্ট্রিক্ট, এডিশনাল ডিস্ট্রিক্ট। এই 4টা কোর্টের গার্ডিয়ান হচ্ছে দুইজন। কয়জন গার্ডিয়ান? দুইজন। একজন হচ্ছে হাইকোর্ট ডিভিশন আর একটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ বা ডিস্ট্রিক্ট কোর্ট। দেখেন আমরা যদি একদম ভেঙে লিখি সেটা হচ্ছে এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, সবার শেষে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জাজ। 1 2 3 4 এই চারটা কোর্টের 1 2 3 4 এই 4টা কোর্টের গার্ডিয়ান দুইজন। একটা গার্ডিয়ান হচ্ছে হাইকোর্ট ডিভিশন আর একটা গার্ডিয়ান হচ্ছে কি? একটা গার্ডিয়ান হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট বা ডিস্ট্রিক্ট জাজ। এটাকে আপনি ডিস্ট্রিক্ট জাজও বলতে পারেন। এই 4টা কোর্টের গার্ডিয়ান দুইজন, হাইকোর্ট ডিভিশন এবং ডিস্ট্রিক্ট কোর্ট। আর যেটা শুধু ডিস্ট্রিক্ট কোর্ট
শুধু ডিস্ট্রিক্ট কোর্ট বা ডিস্ট্রিক্ট জাজ, তার গার্ডিয়ান হচ্ছে একজন। ডিস্ট্রিক্ট জাজের গার্ডিয়ান হচ্ছে একজন, সেটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন। জেলা জজ আদালত হাইকোর্ট বিভাগের অধীন, দ্যাট ইজ কারেক্ট। জেলা জজ আদালত হাইকোর্ট বিভাগের অধীন। আর জেলা জজ সহ, জেলা জজ কোর্টকে যখন আপনি হাইকোর্ট বিভাগের অধীন বলছেন, জেলা জজ সহ সবগুলা কোর্ট, এই সবগুলা কোর্ট হাইকোর্ট বিভাগের অধীন। জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জজ, সবাই পাঁচটা হাইকোর্ট বিভাগের অধীন। আর এই চারোটা হাইকোর্ট বিভাগের সাথে সাথে ডিস্ট্রিক্ট জাজের অধীন। এই হাইকোর্ট ডিভিশন যে শুধু মানে এই চারটার গার্ডিয়ান তা না, এই চারটার গার্ডিয়ান হাইকোর্ট ডিভিশন, এটা ঠিক আছে, কিন্তু ডিস্ট্রিক্ট জাজও এই চারোটার গার্ডিয়ান। ডিস্ট্রিক্ট জাজ এই চারোটার গার্ডিয়ান, আর ডিস্ট্রিক্ট জাজের গার্ডিয়ান হচ্ছে হাইকোর্ট ডিভিশন। আই হোপ আপনাদেরকে বুঝাইতে পেরেছি। যদি কোনো সমস্যা থাকে, কনফিউশন থাকে, ক্লিয়ার করে নেবেন। সেকশন 3 কত? সেকশন 3 কি একটা ওয়ার্ড, সেটা হচ্ছে সাবঅর্ডিনেশন। সাবঅর্ডিনেশনের পরে দুইটা ইনফরমেশন মনে রাখবো, সেটা হচ্ছে সব আদালত 5টা কোর্ট হাইকোর্ট ডিভিশনের অধীন, 5টা কোর্ট হাইকোর্ট ডিভিশনের অধীন, আর 4টা কোর্ট ডিস্ট্রিক্ট জাজের অধীন। তাহলে আপনি নোট কিভাবে করবেন? যদি আপনি নোট করতে চান, আপনি সুন্দর করে এভাবে নোট করে ফেলবেন। ডিস্ট্রিক্ট জাজ, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, আর সবার শেষে অ্যাসিস্ট্যান্ট জাজ। এবার 5টা লিখে ফেলবেন, ঠিক আছে? 5টা লিখে একদিকে লিখবেন কি, 5টার মা বাপ হচ্ছে হাইকোর্ট ডিভিশন। এবার ডিস্ট্রিক্ট জাজকে বাদ দিয়ে দিবেন, বাকি 4টার মা বাবা হচ্ছে হাইকোর্ট ডিভিশনের পাশাপাশি আবার কে? ডিস্ট্রিক্ট জাজ। হয়ে গেছে, সুন্দর নোট হয়ে গেছে। 5টা হাইকোর্টের অধীনে, আর 4টা হাইকোর্টের অধীনে, ডিস্ট্রিক্ট জাজেরও অধীনে আছে। তাহলে সেকশন 3 থেকে আমরা মুভ করি। সেকশন 3 শেষ, এখন আমরা পড়ব সেকশন 4, সেভিংস। সেকশন 4 এ সেভিংস এর কথা বলা আছে। তো সেভিংস এর আরো একটা মিনিং আছে, সেটা হচ্ছে সংরক্ষণ করা। প্রায় অনেকগুলো আইনে আপনারা দেখতে পাবেন কিছু কিছু সেকশন থাকে যেগুলো বিভিন্ন রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়, সেভ করে রাখা হয়, সংরক্ষণ। যেমন আপনি লিমিটেশন একটে যান, আপনি সেখানে সেভিংস পাবেন। সিআরপিসি তে যান, প্যানেলে যান, আপনি সেখানে সেভিংস পাবেন। এখানে কি বলছে দেখেন, সেভিংস হিসেবে আমি পয়েন্টগুলো লিখে দিচ্ছি। 1 নাম্বার পয়েন্ট স্পেশাল ল, 2 নাম্বার পয়েন্ট স্পেশাল ল এর পরে বলা হচ্ছে স্পেশাল জুরিসডিকশন, এবং সবার শেষে 3 নাম্বার হচ্ছে স্পেশাল প্রসিজিওর। এটাকে বলা হয় স্পেশাল ফর্ম অফ প্রসিজিওর। এই 3টা জিনিস যদি কোথাও কোনো একটা স্পেশাল ল থাকে, স্পেশাল জুরিসডিকশন বলা থাকে বা স্পেশাল প্রসিজিওর বলা থাকে, সিপিসি দ্বারা এগুলোর উপর কোনো ইফেক্ট পড়বে না। সিপিসি এই কোডের কোনো বিধান এই জিনিসগুলোর উপর কোনো ইফেক্ট পড়বে না। আমরা অনেক সময় রাগ করে বলি না, তুমি আমার কিচ্ছু করতে পারবে না, তোমার কি দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। তো সিপিসি দিয়ে এই তিনটার কিচ্ছু যায় আসে না। সিপিসি এইসব জিনিসকে কোনো ধরনের প্রভাবিত করতে পারবে না। এইসব জিনিসের উপর সিপিসির কোনো প্রভাব নাই। কিসের? কোন একটা স্পেশাল ল, একটা আইন, যেখানে ধরেন অন্য একটা কথা বলা হয়েছে, তাহলে সিপিসি সেখানে খাটবে না। ধরেন সিআরপিসি একটা আলাদা ল, তো সিআরপিসি তে যেহেতু ক্রিমিনাল কোডের কথা, ক্রিমিনাল প্রসিজিওরের কথা বলা আছে, একটা আলাদা প্রসিজিওর না, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে এখানে সিপিসি থাকলেও সিপিসির কোনো কিছু অ্যাপ্লাই হবে না। ধরেন নেভি অ্যাক্ট, হ্যাঁ, মার্শাল ল, এরপর হচ্ছে যে আর্মি অ্যাক্ট, এইগুলাতে যেহেতু আলাদা বিধান দেওয়া আছে, সেখানে এই সিপিসি খাটবে না। ফ্যামিলি ল এ সামনের যেহেতু আলাদা বিধান দেওয়া আছে, সেখানে সিপিসির বিধান খাটবে না। যেখানে যেখানে যে কোনো স্পেশাল ল এ একটা নির্দিষ্ট টপিকের উপর, যেটা সিপিসিও আলোচনা করেছে, সেই টপিকের উপর আলাদাভাবে কথা বলা আছে, সেটা ওইটাই অ্যাপ্লিকেবল হবে, সিপিসি অ্যাপ্লিকেবল হবে না। তাহলে সিপিসি কোথায় কোথায় অ্যাপ্লিকেবল হবে না আমরা আবার যদি দেখি, স্পেশাল ল দেওয়া থাকলে, স্পেশাল জুরিসডিকশন, ধরেন এই যে আমরা পড়ে আসলাম স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট, সেখানে আলাদা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালকে জুরিসডিকশন দেওয়া হয়েছে। যেহেতু ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালকে জুরিসডিকশন দেওয়া হয়েছে, এটা একটা স্পেশাল জুরিসডিকশন, সুতরাং সেখানে সিপিসি খাটবে না। স্পেশাল প্রসিজিওরের কথা বলা আছে আমাদের
ফ্যামিলি কোর্টে, সেখানে বলা আছে একটা সামন সার্ভ করার প্রসিজিওর কি, তাহলে সেখানে সিপিসি অ্যাপ্লিকেবল হবে না। এম আই ক্লিয়ার? আমি কি বুঝাতে পেরেছি? সেকশন 4 4 নাম্বার দ্বারা সেকশন 4 সংরক্ষণ করেছে এই অধিকারগুলা, স্পেশাল ল, স্পেশাল জুরিসডিকশন এবং স্পেশাল প্রসিজিওর অন্য স্পেশাল আইনে দেওয়া থাকলে সেখানে সিপিসি অ্যাপ্লিকেবল হবে না। এরপর আমরা পড়ব সেকশন 6, যেখানে আমরা গতকালকে আলোচনা করেছি। সেকশন 6 ইজ রিলেটেড টু সেকশন 19 অফ সিভিল কোডস অ্যাক্ট। আমি আপনাদের সাথে গতকালকে এই পোরশনটা আলোচনা করেছি। আফরিন সুলতানা, স্পেশাল জুরিসডিকশন বুঝিনি। স্পেশাল জুরিসডিকশন হচ্ছে যেটা আমি একটা এক্সাম্পল আপনাকে দিয়েছি। আপনি যখন সেট অ্যাক্টে যাবেন, স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট, কোন একটা খতিয়ানের মামলা করার জুরিসডিকশন দেওয়া হয়েছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালকে, আপনাকে দেওয়া হয়নি, সিপিসি কে দেওয়া হয় নাই, সিভিল কোর্টকে দেওয়া হয় নাই। এটাই হচ্ছে স্পেশাল জুরিসডিকশন। কোন আইনে আলাদা করে কোনো আদালত বা কোনো ট্রাইব্যুনাল কথা বলা থাকলে সেটা সেখানে চলে যাবে। ফর এক্সাম্পল, স্মল কজেস কোর্ট, স্মল কজেস কোর্ট হচ্ছে একটা আলাদা জুরিসডিকশন, স্পেশাল জুরিসডিকশন, সেখানে সিপিসি অ্যাপ্লিকেবল হবে না। তাহলে সেকশন 6 এর কথা বলছিলাম, পিকুনিয়ারি জুরিসডিকশন নিয়ে। সেকশন 6 আমরা কি মনে রাখবো? আর্থিক এখতিয়ার, পিকুনিয়ারি জুরিসডিকশন, এটাকে আমরা কি বলতে পারি? আর্থিক এখতিয়ার। এটার সাথে রিলেটেড কি বলেছিলাম? সেকশন 19 অফ সিভিল কোডস অ্যাক্ট। আচ্ছা, যাক, পিকুনিয়ারি জুরিসডিকশন বলা হচ্ছে সাবজেক্ট ম্যাটারের যে ভ্যালু আছে সেটাকে এক্সিস্ট করে কোনো কোর্ট জুরিসডিকশন এক্সারসাইজ করতে পারবে না। জাস্ট একটা ওয়ার্ড মনে রাখবেন, ভ্যালু অফ সাবজেক্ট ম্যাটার। কোন একটা মামলা আদালতে আসলে সেটা পেকুনিয়ারি জুরিসডিকশন নির্ধারণ করা হবে সাবজেক্ট ম্যাটারের ভ্যালু অনুযায়ী। যে জায়গাটা নিয়ে আপনি মামলা করছেন সেটার দাম, সেটার বর্তমান যে দাম, সে দাম অনুসারে আপনি ওই মামলার পেকুনিয়ারি জুরিসডিকশন বা আর্থিক এখতিয়ার নির্ধারণ করবেন। এই যে জুরিসডিকশন অনুযায়ী একটা আমাদেরকে সিভিল কোডস একটা সেকশন 19 ঠিক করে দিয়েছে, এটাকে সারপাস করা যাবে না। আপনারা সবাই জানেন সেটা কি? 15 লাখ, 25 লাখ, 25 লাখ প্লাস। তাহলে এই তিনটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কোথায় বলেছে? সেকশন 6। সেকশন 6 কি নিয়ে বলেছে? পিকুনিয়ারি জুরিসডিকশন। সেখানে বলা হচ্ছে সাবজেক্ট ম্যাটারের ভ্যালু দিয়ে পিকুনিয়ারি জুরিসডিকশন নির্ধারণ করা হবে এবং সেটা ক্রস করে কোনো আদালত জুরিসডিকশন এক্সারসাইজ করতে পারবে না। দেখেন, এরপর আমরা চলে যাব সেকশন 7 এ, হুইচ ইজ সামহাউ ইজ মোর লাইক সেকশন 3। সেখানেও কিছু সেভিংস এর কথা বলা হয়েছে, তবে এটার নাম দেওয়া হয়েছে স্মল কজেস কোর্ট। কেউ বলতে পারবেন স্মল কজেস কোর্ট সম্পর্কে কোন আইনে বলা আছে? সিপিসি তে আছে স্মল কজেস কোর্ট সম্পর্কে বলা, মানে এখানে জাস্ট সেভিংস দেওয়া হয়েছে। বাট স্মল কজেস কোর্ট কি, এটা জুরিসডিকশন কত টাকা হবে, কোন কোন জাজ বা কোন কোন আদালত এই স্মল কজেস কোর্টের আদালত হিসেবে বিবেচিত হবে, এগুলো অন্য একটা আইনে বলেছে। দেখি কেউ সেই আইনের নাম বলতে পারেন কিনা। তাহলে স্মল কজেস কোডে আমরা এই সেকশন 7 এ পড়ব কি কি অ্যাপ্লাই হবে না, কোন কোন জিনিস অ্যাপ্লাই হবে না। সবগুলো মনে রাখার দরকার নেই, যেগুলো ইম্পর্টেন্ট। সিভিল কোড অ্যাক্ট, ভেরি গুড ভেরি গুড। সিআরপিসি সামারি ট্রায়াল, নো নো নো, সিভিল কোড অ্যাক্ট 1887। যারা সিআরপিসির কথা বলছেন 260 থেকে 65, ওইটা স্মল কজেস কোর্ট না তো, ওইটা সামারি ট্রায়াল। আপনারা কনফিউজ হন না, একটু বোঝার চেষ্টা করেন। সিআরপিসি তে যেটা বলা আছে 260 থেকে 65, ওইটা হচ্ছে সামারি ট্রায়াল করা, মানে সবগুলা ট্রায়ালের প্রসিডিওর না মেনে সংক্ষেপে বিচার করা। দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং।
আর এটা সিপিসির জিনিস ভাই, এটা দেওয়ানি দেওয়ানি, এটা ওইটা না, এটা সিভিল কোর্স অ্যাক্টে বলা আছে, অ্যাক্টে আলাদা একটা জুরিসডিকশন দেওয়া হয়েছে, 10,000 টাকা 20,000 টাকা একটা জুরিসডিকশন দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ এবং জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজকে। এই তিনটা কোর্ট, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ এবং সহকারী জজ, এই তিনটা আদালত স্মল কজেস কোর্ট হিসেবে বিবেচিত হতে পারে। এটা এক জিনিস, সামারি ট্রায়াল আর এক জিনিস, আমরা কনফিউজ হব না, নাহলে ভুল করে ফেলবো। তাহলে স্মল কজেস কোর্টে কি কি অ্যাপ্লাই হবে না? এক নাম্বার বলা হচ্ছে স্মল কজেস কোর্ট থেকে যে মামলাগুলোকে বাদ দেওয়া হয়েছে, suits accepted from the cognizance of a court of small causes। তাহলে এক নাম্বার কি, যেই সুট গুলাকে অ্যাকসেপ্ট করা হয়েছে, হ্যাঁ, এই সুট গুলা মানে কিছু কিছু মামলা আছে যেগুলাকে যদি স্পেসিফিক্যালি বলে এগুলা স্মল কজেস কোর্ট না এর মামলা না, এই জিনিসটার ভ্যালু যতই হোক 2,000 টাকা হোক, কিন্তু এটা স্মল কজেস কোর্টের মামলা না, সেই জিনিসগুলোর ক্ষেত্রে এই বিধানগুলো অ্যাপ্লিকেবল হবে না। দুই, সেটা হচ্ছে এক্সিকিউশন অফ ডিক্রি। এসসিসি মামলার ক্ষেত্রে এক্সিকিউশন অফ ডিক্রির ক্ষেত্রে সিপিসির বিধান অ্যাপ্লিকেবল হবে না। আবার বলছি, এসসিসি মামলার এসসিসি এটাকে সংক্ষেপে কি বলে? এসসিসি, স্মল কজেস কোর্ট। এসসিসি মামলায় আপনি যখন ডিক্রি এক্সিকিউট করতে যাবেন, জারি মামলা করতে যাবেন, ওই এক্সিকিউশন অফ ডিক্রির ক্ষেত্রে সিপিসির বিধান অ্যাপ্লিকেবল হবে না। এরপর দেখেন, এরপর একসাথে বলে দিচ্ছি, সেকশন 9 মানে জুরিসডিকশনের যে কথা বলা হয়েছে, এরপর সেকশন 91, 92, 94, 95 এই সেকশনগুলো স্মল কজেস কোডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। সিপিসির এই সেকশনগুলা 9, 91, 92, 94, 95 এই সেকশনগুলা কি হবে না? অ্যাপ্লিকেবল হবে না। যদিও এখানে কিছু জিনিসের কথা বলা আছে স্পেসিফিক করে, ধরেন 94, 95 এর ক্ষেত্রে বলা হচ্ছে কি দেখেন, অ্যাটাচমেন্ট অর্ডার, ইনজাংশন অর্ডার, রিসিভার, ইন্টারলোকেটরি অর্ডার, এই জিনিসগুলো যেমন আপনার প্রশ্ন আসতে পারে, সেজন্য আমি আপনাকে একটা ছোট চার্ট করে দিচ্ছি। এই 94, 95 এর আন্ডারে কি হইতে পারে, সেটা কেন অ্যাপ্লিকেবল না, সেই চার্টে কি কি কথা বলা হয়েছে দেখেন। একটা হচ্ছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট মানে তো সবাই জানেন, তাই না? কোন প্রপার্টিকে কি করা? ক্রোক করা। প্রপার্টি ক্রোক করা হচ্ছে অ্যাটাচমেন্ট। এরপর অ্যাটাচমেন্টের পর হচ্ছে ইনজাংশন, এরপর হচ্ছে রিসিভার, আপনি রিসিভার নিয়োগ করতে চাচ্ছেন। সবার শেষে ইন্টারলকিউটরি ম্যাটার, অন্তর্বর্তীকালীন আদেশ। এগুলো কোনো কিছু আপনি স্মল কজেস কোডে পাবেন না। সিপিসি তে এই বিধানগুলো আছে, অ্যাটাচমেন্টের বিধান সিপিসি তে আছে, বাট স্মল কজেস কোড বা এসসিসি মামলায় অ্যাপ্লিকেবল না। ইনজাংশন, আপনি এসসিসি মামলা করে ইনজাংশন চাইতে পারবেন না, সিপিসির ইনজাংশন সেখানে অ্যাপ্লিকেবল না। রিসিভার, রিসিভারের কথা বলা আছে, অর্ডার 39 পড়ে দেখতে পারেন, কিন্তু বলা হচ্ছে এখানে ইনজাংশন, অর্ডার 39, রিসিভার, ইন্টারলোকেটরি অর্ডার যা যা আছে সবগুলা এসসিসি মামলায় অ্যাপ্লিকেবল করা পসিবল না। এটা বারটা কোথায় দেওয়া হয়েছে? সেকশন 7 এ 7 নাম্বার দ্বারা। 7 স্মল, 7 ও এস দিয়ে শুরু হয়, স্মল ও এস দিয়ে শুরু হয়। হ্যাঁ, আপনারা ইজিলি মনে রাখতে পারেন, সিপিসির সেকশন 7 এস দিয়ে শুরু, স্মল কজেস কোড এস দিয়ে শুরু, 7 এস এস মিলে গেছে। এই কয়েকটা জিনিস আপনি স্মল কজেস কোডে পাবেন না। কোথায়? অ্যাটাচমেন্ট, ইনজাংশন, রিসিভার, ইন্টারলোকেটরি অর্ডার, এগুলা সিপিসি তে সম্ভব, সিভিল কোডে সম্ভব, কিন্তু এসসিসি মামলা করলে সম্ভব না। যেই সুটগুলোকে বাদ দেওয়া হয়েছে এবং এক্সিকিউশন অফ ডিক্রির ক্ষেত্রে সিপিসি অ্যাপ্লিকেবল হবে না যদি সেই মামলাটা করা হয়ে থাকে স্মল কজেস কোডে। কঠিন কিছুই নাই আসলে, যে জিনিস আমি একবারে বুঝি না সেটা দুইবার পড়বো, দুইবারে না বুঝলে 3বার পড়বো, বাট কঠিন কিছুই নাই। নাথিং ইজ টু হার্ড অর টু টাফ। সো আমি সেকশন 9 আজকে আর আলোচনা করছি না, কারণ সেকশন 9 আমরা গতকাল খুব ভালো করে আলোচনা করেছি। জুরিসডিকশন, সেখানে জুরিসডিকশনের ক্ষেত্রে বলা হয়েছে, আমি জাস্ট একটু রিপিট করে দিচ্ছি, সেটা হচ্ছে সুটস অফ সিভিল নেচার হলে সেটা জুরিসডিকশন সিভিল কোর্টে থাকবে, যদি না সেটা ইমপ্লাইড অথবা এক্সপ্লাইডলি বার করা হয়। সুট অফ সিভিল নেচার বলতে দুইটা জিনিসকে বোঝানো হয়েছে, একটা হচ্ছে রাইট টু প্রপার্টি এন্ড দ্য আদার ওয়ান ইজ রাইট টু
অফিস, রাইট টু প্রপার্টি, রাইট টু অফিস। আমরা এই জিনিসটা কালকে পড়েছি জুরিসডিকশন সম্পর্কে। এর বাইরে আমরা আজকে সেকশন 10 থেকে শুরু করব। রুম্পা চৌধুরী, ইন্টারলোকেটরি অর্ডার কি? ইন্টারলোকেটরি অর্ডার মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন আদেশ। একটা মামলা শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত চূড়ান্ত আদেশের বাইরে আদালত যে আদেশগুলো দেয় সেগুলোকে ইন্টারলোকেটরি অর্ডার বলেন। ধরেন আপনি সেখানে একটা ইনভেস্টিগেশন করতে চাচ্ছেন, লোকাল ইনভেস্টিগেশন। লোকাল ইনভেস্টিগেশনের আদেশ হলো ইন্টারলোকেটরি অর্ডার। আপনি রিসিভার অ্যাপয়েন্ট করতে চাচ্ছেন, ইন্টারলোকেটরি অর্ডার। আপনি কোন একটা পেমেন্ট করতে চাচ্ছেন, ইন্টারলোকেটরি অর্ডার। আপনি হচ্ছে লোকাল ইন্সপেকশন করতে চাচ্ছেন, ইন্টারলোকেটরি অর্ডার। সো মামলা চলাকালীন সেখানে আদালত অন্য যে আদেশগুলো দিয়ে থাকে চূড়ান্ত আদেশের বাইরে, সেগুলাই ইন্টারলোকেটরি অর্ডার বা অন্তর্বর্তীকালীন আদেশ হিসেবে বিবেচিত হবে। তাহলে আমরা আজকের ইম্পর্টেন্ট সেকশনে চলে আসছি, সেকশন 10। এটার নামটা দেখেন, এটার নামটা আমরা পাই আইনে বলা আছে স্টে অফ সুট নামে। স্টে অফ সুট, স্টে মানে হচ্ছে স্থগিত, মামলা স্থগিতকরণ। আমাদের যে আইন, সেই আইনে এই সেকশনটাকে বলা হচ্ছে স্টে অফ সুট বা মামলা স্থগিত করা। কিন্তু আমাদের কাছে স্টে অফ সুটের যে সেকশনটা, সেটা অধিক পরিচিত রেস সাবজুডাইস নামে। রেস সাবজুডিস, সাবজুডিস ম্যাটার। এই যে কোটা আন্দোলন চলছে, কোটার বিরুদ্ধে আন্দোলন বা কোটা প্রথা বাতিল করার বিরুদ্ধে যে আন্দোলন চলছে, সেখানে বড় বড় মানুষদেরকে টক শোতে আনলে তারা প্রথমেই যে কথাটা বলে যে এটা সাবজুডিস ম্যাটার, এটা নিয়ে আমরা কমেন্ট করতে পারবো না সরাসরি। সাবজুডিস মানে কি? যেটা আদালতের বিচারাধীন। এই যে দেখেন, আসিফ নজরুলকে একটা টক শোতে আনা হয়েছে, আসিফ নজরুল শুরু করেছে এ বলে যেহেতু কোটা আন্দোলনের বিষয়টি আদালতের বিচারাধীন বিষয় বা সাবজুডাইস ম্যাটার, এটা নিয়ে আমরা সরাসরি কমেন্ট করতে পারি না। তো সাবজুডাইস শব্দের বাংলা অর্থ হচ্ছে যে মামলা বিচারাধীন আছে, যে মামলা বিচারাধীন আছে। তাহলে এই সেকশনের মূল যে জিনিসটা, সেটা হচ্ছে যদি আদালতে সেম পার্টি, সেম সাবজেক্ট ম্যাটার এবং সেম ইস্যু নিয়ে, সেম পার্টি, সেম সাবজেক্ট ম্যাটার, সেম ইস্যু নিয়ে যারা সেম টাইটেলে মামলা করছে, তারা একাধিক মামলা করে থাকে। ধরেন কেস এ এবং কেস বি, দুইটা মামলা করেছে, কেস এ, কেস বি। একটাতে যারা বাদী, অপরটাতে তারা বিবাদী। হ্যাঁ, ধরেন আমি মামলার নাম্বার দিয়ে আপনাদেরকে বলি, এটা হচ্ছে 20 নাম্বার মামলা, এটা 33 নাম্বার মামলা। এ হচ্ছে এটাতে বাদী আর বি হচ্ছে এটাতে বিবাদী। এটাতে এসে বি হচ্ছে বাদী, এ বিবাদী। তাহলে দেখেন তাদের মধ্যে মামলা, এ বি এর এগেইনস্টে মামলা করছে 20 নাম্বার মামলা। ওই জায়গা নিয়ে বি গিয়ে আবার কি করছে, এ এর বিরুদ্ধে মামলা করে দিয়েছে 33 নাম্বার মামলা। মামলা দুইটা বিবেচনা করে দেখা যাচ্ছে সেম পার্টি, সেম সাবজেক্ট ম্যাটার, মানে যে বাদী বিবাদী ওখানেও সে বাদী বিবাদী। এক্সচেঞ্জ হতে পারে, বাদী ওইটাতে বিবাদী, বিবাদী ওইটাতে বাদী হইতে পারে, বাট বিটুইন সেম পার্টিস, সেম সাবজেক্ট ম্যাটার। জৈন্তাপুর থানা ধরেন হচ্ছে আপনার বড়গাছা ইউনিয়নের, তারপর হচ্ছে আপনার লিওন মৌজার হচ্ছে 33 নাম্বার দাগের জায়গা বা 80 নাম্বার দাগের জায়গা, ওই দাগের জায়গায় এই মামলায় দুটাতে আছে সেম ইস্যু। সেম ইস্যু মানে কি? বাদী পক্ষের সত্য আছে কিনা, বাদী পক্ষের দখল আছে কিনা, প্রার্থিত মতে প্রতিকার পেতে পারে কিনা, এই এত নাম্বার দলিল বাধ্য কিনা, সেম ইস্যু করা হয়েছে। সেম টাইটেল, সেম টাইটেল কি? ওইখানেও সত্য নিয়ে মামলা, এখানেও সত্য নিয়ে মামলা। সেম টাইটেল কখন হবে না? এখানে আমি সত্য চাচ্ছি, কিন্তু ওই মামলায় আমি ভাড়াটিয়া হিসেবে ভাড়াটিয়ার অধিকার চাচ্ছি। তাহলে দুইটাতে এক জিনিস হলো না, সেম টাইটেল হলো না। এই যে বিল্ডিংটা, আমি এটা সত্য দাবি করে একটা মামলা করলাম, রাইট? এই মামলাটা চলতেছে, আর একটা মামলা গিয়ে দেখা যাচ্ছে আমি এই মামলায় ভাড়াটিয়া হিসেবে একটা মামলা করলাম। তাহলে ভাড়াটিয়ার টাইটেল আর ওনারের টাইটেল একই না। একটা হচ্ছে ওনারের টাইটেল, মালিক যে, একটা আমি বলতেছি আমি ওনার না, আমি এখানে ভাড়াটিয়া, টেনেন্ট, আমি টেনেন্ট। তাহলে দুইজনের টাইটেল আলাদা হয়ে গেল। এই চারটা বিষয় মিললে এবং দুইটা মামলা থাকলে
বলা হচ্ছে আদালত, নো কোর্ট শ্যাল প্রসিড উইথ দ্য ট্রায়াল অফ এনি সুট ইন হুইচ ম্যাটার ইন ইস্যু সেম, পার্টি সেম, সাবজেক্ট ম্যাটার সেম, টাইটেল সেম। তাহলে আদালত আগাবে না। এখানে একটা এক্সপ্লেনেশন দেওয়া আছে, দ্য পেন্ডেন্স অফ এ সুট ইন এ ফরেন কোর্ট ডাজ নট প্রিক্লুড দ্য কোর্ট ইন বাংলাদেশ ফ্রম ট্রাইং এ সুট ইন বাংলাদেশ। মানে বিদেশের একটা আদালতে এই বিষয়ে মামলা আছে বলে বাংলাদেশের আদালতে চলবে না, সেটা হবে না। বাংলাদেশের আদালতে যদি একই বিষয় নিয়ে দুইটা মামলা থাকে সেক্ষেত্রে সেকশন 10 অ্যাপ্লিকেবল হবে। তাহলে বলা হচ্ছে কি ওই সুটটা আদালত স্টে করবে, এটা স্থগিত করে রাখবে। ধরেন এই যে 20 নম্বর মামলা এটা চলবে, 33 নম্বর মামলা এটা স্থগিত থাকবে। এইটাতে যখন আদালত রায় দিয়ে দেবে, সিদ্ধান্ত দিবে, তখন 33 নম্বর মামলাটা যদি দেখা যায় যে এখানে সলভ হয়ে গেছে, তখন সেটা খারিজ হয়ে যাবে, অটোমেটিক খারিজ করে দিবে। আর যদি দেখা যায় যে না এটা খারিজ হইলো বা এটা ডিক্রি হলো, এটাতে এখনো কিছু একটা রিলিফ দেওয়ার আছে, আদালতের জুরিসডিকশন আছে, আদালত চাইলে সেটা চালাতে পারে। রেস সাবজুডাইস। এরপর আমরা পড়ব সেকশন 11। সেকশন 11 হচ্ছে রেস জুডিকাটা। রেস জুডিকাটা, এই রেস জুডিকাটা শব্দটা এক প্রশ্ন যেটা আসছিল সেটা দেখেন, পুরো সেকশন পড়ে দেখেন, সেখানে আপনি কোথাও এটা পাচ্ছেন কিনা দেখেন, পড়ে দেখেন। কারো কাছে সামনে, আপনাদের যাদের সামনে বই আছে, সেকশন 11 রিডিং পড়ে দেখেন। রিডিং পড়লে আপনি এর ভিতরে, সেকশনের ভিতরে কোথাও রেস জুডিকাটা শব্দ পান কিনা দেখেন। তাহলে কেন একবার বলেছে, কেন একবার বলেছে? একবার বলেছে এর কারণ হচ্ছে এই সেকশনের টাইটেল, শিরোনাম, এই সেকশনের শিরোনাম হচ্ছে রেস জুডিকাটা, কিন্তু সেকশন 10 এর শিরোনাম কিন্তু রেস সাবজুডাইস না, সেটা শিরোনাম হচ্ছে স্টে অফ সুট। স্টে অফ সুট হলো আমরা সেটাকে বলি রেস সাবজুডাইস, আর সেকশন 11 এর টাইটেলই হচ্ছে, শিরোনামই হচ্ছে কি রেস জুডিকাটা। দেখেন তাহলে ভিতরে নাই, ভিতরে নাই, সেকশনের মূল যে সেকশন সেখানে নাই, টাইটেলে আছে। এই মামলায়ও সেম, একটা হচ্ছে দেখেন সেম পার্টি, সেম সাবজেক্ট ম্যাটার, সেম ইস্যু নিয়ে যদি সেম টাইটেলে মামলা করে, সেই মামলা কোনো আদালত নিবে না। নো কোর্ট শ্যাল ট্রাই। দুইটা সেকশন এভাবে, দুইটা সেকশন 10 এবং সেকশন 11 সামনে রাখেন, সেকশন 10 এবং সেকশন 11 সামনে রাখলে পার্থক্যগুলো ধরতে পারবেন। সেকশন 10 শুরু হয় এই লাইনটা দিয়ে, নো কোর্ট শ্যাল প্রসিড। আদালত সামনে আগাবে না, প্রসিড করবে না। আর সেকশন 11 শুরু হয় এভাবে, নো কোর্ট শ্যাল ট্রাই। দেখেন তো আমি ঠিক বলছি কিনা? সেকশন 10 এবং সেকশন 11, ফার্স্ট ওয়ার্ড নো কোর্ট শ্যাল প্রসিড, আর 11 হচ্ছে নো কোর্ট শ্যাল ট্রাই। একটাতে প্রসিড শব্দটা ব্যবহার করা হয়েছে, এগারোতে ট্রাই শব্দটা ব্যবহার করা হয়েছে। প্রসিড করবে না মানে হচ্ছে এটা নিয়ে আর সামনে যাবে না, সামনে যাবে না, স্থগিত করে রাখবে। আর ট্রাই করবে না মানে হচ্ছে মামলাটা নিবেই না, এই মামলা আদালত অ্যাকসেপ্টই করবে না। এটাতে মামলা অটোমেটিক খারিজ বা মামলা নিবে না, আদালত মামলা নিবে না। দেখেন নো কোর্ট শ্যাল প্রসিড শব্দটা দেখেন, নো কোর্ট শ্যাল ট্রাই, সেখানে এখানে মূল পার্থক্য করা হয়েছে। তাহলে
দেখেন এইখানে আর 10 আর 11 এর পার্থক্য হচ্ছে এখানে মামলাটা কোর্ট নেবেই না, সেম পার্টি, সেম সাবজেক্ট ম্যাটার, সেম ইস্যু, সেম টাইটেল। দুইটার মধ্যে পার্থক্যগুলো আপনাকে মনে রাখতে হবে। এই দেখেন এইখানে যে মামলা আছে একটা মামলায় অলরেডি সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে। এখানে একটা ফরমার স্যুট থাকবে, ফরমার স্যুট পূর্বের মামলা, সে মামলাটা ট্রাই করেছে একটা কম্পিটেন্ট কোর্ট। কম্পিটেন্ট কোর্ট মানে ওই কোর্টের জুরিসডিকশন ছিল, যেন তেন আদালত না, যোগ্য আদালত, কম্পিটেন্ট কোর্ট, এবং সেটা ফাইনালি হার্ড এন্ড ডিসাইডেড। ডিসাইডেড মানে কি, এটাতে রায় দেওয়া হয়েছে, রায় দেওয়া হয়েছে। এই তিনটা শর্ত দেখেন, এগুলা তো ঠিক আছে, এগুলো আগেরটার সাথে মিলে গেছে না, সেম পার্টি, সেম সাবজেক্ট ম্যাটার, সেম ইস্যু, সেম টাইটেল, সেকশন 10 এর সাথে মিলে গেছে। কিন্তু এখানে আলাদা কিছু কন্ডিশন আছে সেকশন 11 এ, সেটা দেখেন। এখানে একটা পূর্বের মামলা, একটা পরের মামলা। ফরমাল স্যুটটা কি হবে, ফাইনালি ডিসাইডেড বাই হুম, বাই এ কম্পিটেন্ট কোর্ট, একটা যোগ্য আদালত ওই মামলার রায় দিয়ে দিয়েছে অলরেডি। ফরমাল স্যুট বা একটা মামলার রায় আদালত দিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে নতুন যে মামলা সেটা আর আদালত ট্রাই করবে না, নিবেই না, তোমার এই মামলা চলে না। এটাকে বলা হয় দোবরা নীতি বা দোবরা দোষ। দোবরা, দোবরা বিচার নীতি, যেটা কোথায় আছে, সিআরপিসি তে আছে। দেখি আমার স্টুডেন্টরা তো অনেক ব্রিলিয়ান্ট, বলেন সিআরপিসির কোন সেকশনে এই নীতির প্রতিফলন ঘটেছে, দোবরা নীতি, বলেন। একই সাথে বলেন বাংলাদেশ কনস্টিটিউশনের কোন আর্টিকেলে দোবরা নীতির প্রতিফলন ঘটেছে। মোহাম্মদ জাহেদ খান, কংগ্রেচুলেশন, 403। তানবীর মাহমুদ, রাইট। মামুন ইসলাম, তোফায়েল আহমেদ, বাহ। সিআরপিসি টা অনেকে বলে ফেলেছেন সেকশন 403, যেটাকে ডাবল জিওপার্ডি বলা হয়, ডাবল জিওপার্ডি। আর কনস্টিটিউশনের আর্টিকেল 35, ভেরি গুড, তামান্না আলম তান্নি, আর্টিকেল 35। তাহলে এগুলো সবগুলো একই জিনিসকে বলছে। কোন জিনিসকে বলছে, পূর্ববর্তী মামলার কথা, দোবরা নীতির কথা। এক মুরগি দুইবার জবাই করা যাবে না, একটা মুরগিকে একবারই জবাই করা যাবে, সেটাই হচ্ছে দোবরা নীতি। ইভেন এই জিনিসটা আমার এভিডেন্স অ্যাক্টেও আছে, আমি আপনাদেরকে রিটেনে পড়াইছি, সেকশন 41, এভিডেন্স অ্যাক্টের সেকশন 41, 41 নম্বর ধারায় 40 পড়বেন, 40-এর সাথে মিলায় 41, এই ধারায় বলা আছে, দেখেন। তাহলে অনেকগুলো আইনে দোবরা নীতি আলোচনা করেছে। আমরা আজকে 4টা আইনের কথা বললাম, এখান থেকে যদি কোনো একটা কমন চলে আসে, ভেরি গুড, আমাদের জন্য ভালো। আমি আবার আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি, সিপিসি সেকশন 11, সিআরপিসি 403, কনস্টিটিউশনের আর্টিকেল 35, এভিডেন্স অ্যাক্টের সেকশন 41। আমার কাছে কিছু শীট ছিল, আমি দেখিয়ে কনফার্ম হইতে পারি 40 নাকি 41, জাস্ট গিভ মি আ মোমেন্ট, আই হোপ আছে এখানে। 41 তো হওয়ার কথা, 40 তো মনে হয় পাওয়া গেছে, 40 সেকশন 40, এটা 41 হবে না, এটা 40 হবে, বার ফার্দার সুট। তাহলে 4টা মাদার অ্যাক্টে 4টা সেকশনে আমরা পেয়ে গেছি কি, দোবরা নীতি। সেখানে আমরা এখানে স্পেশালি কি মনে রাখবো, সেটা হচ্ছে এটা কম্পিটেন্ট কোর্ট দ্বারা ফাইনালি ডিসাইডেড হইতে হবে। দুইটা মামলা চলমান থাকলে, বোঝার চেষ্টা করেন, ফাইনালি আবার বলছি, দুইটা মামলাই চলমান থাকলে সেকশন 10, একটা মামলা শেষ আর একটা মামলা আসছে, তখন সেকশন 11। আমি লিখে দিচ্ছি, দাও। এটা মনে থাকবে, সেকশন 10 বলছে নো কোর্ট শ্যাল প্রসিড, আর সেকশন 11 বলছে নো কোর্ট শ্যাল ট্রাই, দুইটার মধ্যে পার্থক্য। তাহলে সেকশন 10 আর 11 এ আরেকটা পার্থক্য আমরা পড়ি। সেকশন 10 বলছে
দুইটা বিচারাধীন মামলা, দুইটা বিচারাধীন মামলা। আর সেকশন 11 বলছে একটা মামলা কি হয়ে গেছে, নিষ্পত্তি হয়ে গেছে, একটা নিষ্পত্তি আর একটা চলমান। এই চলমানটা আর চলবে না, এটা আদালত নিবেই না, বাদ। তোমার জিনিসটা, তোমার মুরগি আমি একবার জবাই করে দিয়েছি, এটা আর চলবে না। আর সেকশন 10 বলছে দুইটা বিচারাধীন মামলা হলে আদালত একটা চালাবে আর একটা সাময়িকভাবে স্থগিত রাখবে। এটা একদম কাটিয়ে দিবে না, এটাতে পজ করে দিবে। পজ, মুভি আপনারা পজ করেন না, মুভি পজ করে দিবে। সেকশন 10 কি করে, পজ করে। আর সেকশন 11 মুভিকে ডিলিট করে দেয়, ডিলিট। এটার দরকার নেই, একবার গেছে গেছে। তুফান আমি একবার দেখে ফেলছি, আর দেখবো না। বা এখন যে ইন্ডিয়ান মুভিটা অনেক চলছে কালকি, দেখে ফেলছি, আর দেখবো না। দুইটার পার্থক্য আশা করি বুঝতে পারছেন, সবার দীর্ঘদিন মনে থাকবে। নেক্সট কোয়েশ্চেন, সিপিসি সেকশন 11 রেস জুডিকাটাতে কয়টা এক্সপ্লেনেশন আছে? প্রথমে মনে রাখবেন সেটা 6টা এক্সপ্লেনেশন আছে। কয়টা এক্সপ্লেনেশন? 6টা এক্সপ্লেনেশন। কোয়েশ্চেন বেশি আসার সম্ভাবনা হচ্ছে এগুলো থেকে। প্রথমে করছে ফর্মার স্যুট কি? ফর্মার স্যুট, হুইচ ওয়ান ইজ এ ফর্মার স্যুট? ফর্মার স্যুট হচ্ছে যে মামলাটা অলরেডি নিষ্পত্তি হয়ে গিয়েছে, যে মামলাটা নিষ্পত্তি হয়ে গেছে সেটা হচ্ছে ফর্মার স্যুট। ওকে, ফর্মার স্যুট কোনটা? কোন মামলাটা আগে দায়ের করা হয়েছে সেটা ম্যাটার করে না, কোন মামলাটা আগে নিষ্পত্তি করা হয়েছে সেটাই। তাহলে ফর্মার স্যুট আপনি কি দিয়ে নির্ধারণ করবেন? নিষ্পত্তি দিয়ে। কেউ যদি বলে যে না আমার মামলা তো আমি 2018 সালে করছি, আরেকটা মামলা 2020 সালে করা হয়েছে, ডাজেন্ট ম্যাটার। কখন মামলা কোর্টে দায়ের করা হয়েছে ম্যাটার করে না। আদালত কখন মামলাটা নিষ্পত্তি করছে, রায় দিয়ে দিছে, ধরেন পরের মামলাটা আগে রায় দিয়ে দিছে, তাহলে ওইটাই ফর্মার স্যুট। আগের মামলাটা আগে রায় দিয়ে দিলে ওইটা ফর্মার স্যুট, পরের মামলাটা আগে রায় দিয়ে দিলে ওইটা ফর্মার স্যুট। তাহলে কখন দায়ের করছে এটা আমরা কনসিডার করব না, আমরা কনসিডার করব কখন নিষ্পত্তি করা হয়েছে। আদালত একটা মামলা যখন নিষ্পত্তি করবে সেটা। ইলাস্ট্রেশন 1, ইলাস্ট্রেশন 2, কম্পিটেন্ট কোর্ট। কম্পিটেন্ট কোর্ট, কোর্টের জুরিসডিকশন আছে কিনা, কোর্ট যোগ্য কিনা। এই যোগ্যতার ক্ষেত্রে আপিলের কোনো বিবেচনা করা হবে না। এই মামলার, এই কোর্টের মামলা কোথায় আপিল করা হবে, আপিল করা যাবে কিনা, এই জিনিসগুলো বিবেচনা করা হবে না। বলা হচ্ছে দেখেন, the competence of a court shall be determined irrespective of any provision as to right to appeal from the decision of such court. সেক্ষেত্রে আপিলের অধিকার আছে কি নাই সেটা বিবেচনা করা হবে না। এটা বিবেচনা না করে আদালত কম্পিটেন্ট কি কম্পিটেন্ট না সেটা নির্ধারণ করা হবে। তিন নম্বর ইলাস্ট্রেশন, বলা হচ্ছে এই সেকশন অ্যাপ্লাই করার জন্য যে ম্যাটার গুলো আছে সেগুলা ওয়ান পার্টি দাবি করবে, ক্লেম করবে, alleged, আদার পার্টি ডিনাইড, এরকম হতে হবে। মানে মামলা কন্টেস্টেড হইতে হবে, একতরফা মামলার ক্ষেত্রে এগুলো হবে না, মামলা হইতে হবে কন্টেস্টেড। আমি কি করেছি, দাবি করেছি এই জায়গা আমার, আপনি এসে বলছেন এই জায়গা আপনার, আমাদের মধ্যে কন্টেস্ট হয়েছে। এই কন্টেস্ট যখন হবে তখন সেটাতে সেকশন 11 অ্যাপ্লিকেবল হবে। ইলাস্ট্রেশন 4 ভেরি ইম্পর্টেন্ট, 14 জুডিশিয়ারিতে কোশ্চেন আসছিল ইলাস্ট্রেশন 4 থেকে। এটার নাম হচ্ছে, এবার মনে রাখবেন, কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। এই শব্দটা শুনেছেন আপনারা, কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। এটাতে বলা হচ্ছে যে বিষয়টা নিয়ে, যে বিষয়টা আপনি এই মামলায় আনতে পারতেন কিন্তু আনেন নাই, সেটা পরবর্তীতে আর আনার সুযোগ পাবেন না। একবার আপনার কাছে আনার সুযোগ ছিল কিন্তু আপনি আনেন নাই,
সেটা আপনি পরে আনতে আর সুযোগ পাবেন না, সেটাই রেস জুডিকাটা। এবং একটু নেট প্রবলেম করছে না? আচ্ছা, আমি আবার রিপিট করছি। নেট প্রবলেম করলে আমি আবার রিপিট করছি। থ্যাংক ইউ, কোনো সমস্যা নেই, আমি আবার রিপিট করে দিচ্ছি। ওকে, আমি একটু টাইম নিচ্ছি, নেটটা কারেক্ট হোক, নেটটা পারফেক্ট হলে আমি আবার শুরু করবো, সমস্যা নেই। হঠাৎ করে নেট প্রবলেম করছে কেন? লেটস সি, নেট ইস্যুটা আমরা কারেক্ট করার চেষ্টা করছি। তাহলে যেটা বলছিলাম, কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা হচ্ছে আপনি একটা মামলায় কোন একটা বিষয় আনতে পারতেন, কিন্তু সেটা আপনি কোনো কারণে স্কিপ করেছেন, আনেন নাই, তাহলে ধরে নেওয়া হবে ওইটাও নিষ্পত্তি হয়ে গিয়েছে, পরবর্তীতে আপনি ওই বিষয়ে আলাদা কোনো মামলা করতে পারবেন না। ধরেন একটা কেস, এখানে এই দাগে জায়গাটা কিনছে, এই জায়গাটা কেনার ক্ষেত্রে 1 2 3 তিনটা দলিল হয়েছিল। এই তিনটা দলিল মূলে আপনি সত্য চাইছেন। যদি এই ক্ষেত্রে দেখা যাচ্ছে দলিলে সত্য চাইতে পারবেন না, তাহলে কি হয়ে যাবে? অনেক মামলা, এটাকে বলা হয় মাল্টিপ্লিসিটি অফ সুট। মাল্টিপ্লিসিটি অফ সুটস অ্যাভয়েড করার জন্য আপনার এই বিধানটা আনা হয়েছে, যেখানে বলা হচ্ছে যদি একটা মামলায় বিবেচ্য বিষয়সমূহ কানেক্টেড হয়, সেগুলো একটা মামলাতেই চলে আসার কথা। আপনি সেটা যদি এনে নাও থাকেন, পরবর্তীতে আর সেটা নিয়ে মামলা করতে পারবেন না। যেমন ধরেন, আপনি দেখেন এই জায়গাটা নিয়ে আপনি কি করেছেন? দখল মামলা করেছেন, দখল পুনরুদ্ধার। তো এটা হচ্ছে দেখা যাচ্ছে আদালত আপনাকে দখল পুনরুদ্ধার দিয়ে দিয়েছে দখল করে, কিন্তু আপনি আবার এসে বললেন যে এই 2 বছর তার কাছে ছিল, সেজন্য আমি এখানে মেইন প্রফিট পাবো। মেইন প্রফিট তো তুমি মেইন প্রফিট পাবা, তুমি সেটা আগের মামলায় বলো না কেন? 2 বছর ধরে দখলে তার কাছে ছিল, সেজন্য তো আদালত দখল উদ্ধার, সেটা হবে না। এটা এক্সপ্লেনেশন 4, এটাকে বলা হয় কি? কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা। এক্সপ্লেনেশন 5, সেখানে বলা হচ্ছে আপনি আপনার আরজিতে যে রিলিফ চাইছেন, রিলিফ ক্লেম, সেটা দেওয়া হয় নাই, সেটা মামলায় দেওয়া হয় নাই, মানে ধরে নিতে হবে সেটা রিফিউজ করেছে। মানে আদালতের রায় এটা বলা যাবে না, যে বলতে হবে না যে আমি এটা দিই না, এটা দিই না, এটা দিই নাই। আপনাকে যেটা দিছে সেটা দিছে, এর বাইরে যা দেয় নাই ধরে নিতে হবে সবগুলো আদালত বাতিল করে দিছে, রিফিউজ করে দিছে। আর এক্সপ্লেনেশন 6 হচ্ছে পাবলিক রাইট নিয়ে মামলা হলে, পাবলিক রাইট নিয়ে মামলা হলে সব পাবলিকের উপর রেস জুডিকাটা অ্যাপ্লিকেবল হবে। সব পাবলিকের উপরে, যারা যারা ছিল সবার উপরেই রেস জুডিকাটা অ্যাপ্লিকেবল হবে। ওকে,
এখন আমরা পড়বো সেকশন 13, যেখানে ফরেন জাজমেন্ট সম্পর্কে বলা হচ্ছে। দ্য রিলেভেন্সি অফ ফরেন জাজমেন্ট ইন আওয়ার কান্ট্রি। এক্ষেত্রে কিছু শর্ত আছে যেগুলো মেনে যদি ফরেন জাজমেন্টটা দেওয়া হয় সেটা অ্যাকসেপ্টেবল হবে, কিন্তু ওই শর্তগুলো মানা না হলে ওই ফরেন জাজমেন্ট বাংলাদেশে কনক্লুসিভ হিসেবে নেওয়া হবে না। শর্তগুলো কি আমরা সেটা একটু দেখি। আমি কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা আপনাদেরকে বলেছি, সেটা হচ্ছে কোন একটা মামলায় একটা বিষয় আসার মতো ছিল কিন্তু সেটা সেখানে আনা হয় নাই, তাহলে ধরে নেওয়া হবে ওইটাও বিচার হয়ে গেছে, ওইটা নিয়ে পরবর্তীতে নতুন করে মামলা করা যাবে না। সেকশন 11 এর এক্সপ্লেনেশন 4, সেকশন 11 এক্সপ্লেনেশন 4 এ বলে দিয়েছে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা সম্পর্কে। এখন আমরা পড়ছি সেকশন 13, যেখানে ফরেন জাজমেন্ট সম্পর্কে বলা হচ্ছে। তো ফরেন জাজমেন্টের ক্ষেত্রে কোন কোন নীতিগুলো মেনে চলতে হবে দেখেন। ল বা ইন্টারন্যাশনাল ল মেনে চলা হয় নাই, এবং এটা হচ্ছে ন্যাচারাল জাস্টিসের এগেইনস্টে, ন্যাচারাল জাস্টিসের এগেইনস্টে। আচ্ছা, আজকে যেহেতু নেট একটু বেশি ডিস্টার্ব করছে, আমি জাস্ট এই টপিকটা পরে আজকের ক্লাস শেষ করে দিব। নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করবো আজকের গুলো সহ টেনে একসাথে পড়ার জন্য। অ্যাজ ইউ আর সেইং নেট ডিস্টার্ব করছে কারণ আসলে খুব বৃষ্টি হচ্ছে, এটার কারণে হতে পারে, আই এম নট শিওর, বাট আই উইল চেক ইনটু ইট। এখন আমরা একটু মনোযোগ দিয়ে আমরা চেষ্টা করি। দেখেন, আবার বলছি ফরেন জাজমেন্ট। আমাদের একজন কমেন্ট করেছে মাসুদ ক্লাসের কিছুই মাথায় ঢুকছে না। আমি জানি না মাজেদ আপনি কেন ক্লাসের কিছুই মাথায় ঢুকাতে পারছেন না। আমি চেষ্টা করছি এগুলো খুব ভেঙে ভেঙে বোঝানোর জন্য। তো আপনি যদি এভাবে ক্লাসের কিছুই বুঝতে পারছেন না বলে, স্পেসিফিক কোন জিনিসটা বুঝতে পারছেন না বলে আমি বোঝানোর চেষ্টা করবো, আদারওয়াইজ এর চেয়ে বেটার আসলে আমার পক্ষে পসিবল না। দেখেন, এটা হচ্ছে একটা বিদেশি মামলা আমাদের দেশে অ্যাকসেপ্টেবল কিনা, একটা ফরেন জাজমেন্ট বিদেশের কোনো মামলা বাংলাদেশের আদালত কনসিডার করবে কিনা। সেক্ষেত্রে বলা হচ্ছে কনসিডার করবে না যদি এটা কম্পিটেন্ট জুরিসডিকশন না থাকে, এটা মেরিটের উপর বিবেচনা করা না হয়, এটাতে ইন্টারন্যাশনাল ল বা বাংলাদেশের ল ভায়োলেট করা হয়েছে, ন্যাচারাল জাস্টিসের এগেইনস্টে যাওয়া হয়েছে। ন্যাচারাল জাস্টিস কি বলে? প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস বলে হিয়ার দ্য আদার সাইড, মানে অন্য পক্ষকে সহ মামলায় নিয়ে আসো। কিভাবে? সামন দিতে হবে। ধরেন ওই মামলায় সামন দেওয়া হয় নাই, সামন দেয় নাই মানে হচ্ছে যে ন্যাচারাল জাস্টিসকে ভায়োলেট করছে। কি দেয় নাই? সামন দেয়নি, তাহলে এটা ভায়োলেট করছে। এরপর বলা হচ্ছে দেখেন, এটা ফ্রড করে নেওয়া হয়েছে, এই জাজমেন্টটা ফ্রডের মাধ্যমে আদায় করা হয়েছে, বা এটা যেটা সেটা হচ্ছে বাংলাদেশের যে ল সেটাকে ব্রিচ করছে। তাহলে আমি যদি এগুলো মুছে আপনাদেরকে দেখাই, 1 2 3 4 5 6, খুব ক্লিয়ারলি আবার বলতেছি, সেটা হচ্ছে আপনাদেরকে এই বিষয়টা বোঝার জন্য। বাংলাদেশের যে কোনো একটা ফরেন কেস আচ্ছা, এখন কি আমি কন্টিনিউ করব? ক্লিয়ার না? নাও নেট ক্লিয়ার? ওকে, আচ্ছা ঠিক আছে। দেখেন, আমি এই জিনিসটা আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করছি 13 নাম্বার দ্বারা সেকশন 13, যেখানে ফরেন জাজমেন্ট বাংলাদেশের আদালতে রিলেভেন্ট কিনা সে সম্পর্কে বলা হয়েছে। ফরেন জাজমেন্টকে বাংলাদেশের আদালত কনক্লুসিভ হিসেবে ধরে নেবে। কনক্লুসিভ কখন? যদি সেটা কম্পিটেন্ট কোর্ট দ্বারা করা হয়ে থাকে। 6টা শর্ত মানতে হবে। কয়টা শর্ত? 6টা শর্ত মানলে 13 নম্বর ধারা অনুযায়ী বিদেশি মামলার কোনো জাজমেন্ট
ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এই দেশগুলোর কোন একটা আদালতের জাজমেন্টে আদালত কনক্লুসিভ বাংলাদেশে আমার কোর্টে দিছেন, আমার সিলেটে আমাকে আমার কোর্টে দিচ্ছেন, আমি ধরে নিব এই মামলাটার রায়টা ঠিক আছে, নতুন করে এই মামলার বিচার করতে হবে না। কখন? 6টা শর্ত মানলে। প্রথম শর্ত হচ্ছে বিদেশে যে এই কোর্ট মামলাটার বিচার করেছে সেই কোর্টের এই মামলা বিচার করার জুরিসডিকশন ছিল। 2 নাম্বার হচ্ছে এই মামলা রায় দেওয়া হয়েছে মেরিটের ভিত্তিতে। 3, এটা ইন্টারন্যাশনাল ল এবং বাংলাদেশের লকে কি করে নাই, রিফিউজ করে নাই, বাংলাদেশের এবং ইন্টারন্যাশনাল ল মেনে রায়টা দেওয়া হয়েছে। ন্যাচারাল জাস্টিসের সব প্রিন্সিপাল মেনে এই মামলায় বিচার করা হয়েছে। সেটার একটা এক্সাম্পল আমি কিভাবে দিয়েছি। ন্যাচারাল জাস্টিসের একটা প্রিন্সিপাল হচ্ছে প্রত্যেকটা মামলায় বিবাদীদেরকে সামন পাঠাতে হবে, অপর পক্ষদেরকে জানাতে হবে আপনার নামে একটা মামলা হয়েছে, আপনি এসে এই মামলায় আপনার বক্তব্য দেন। সেটা যদি করা না হয়, সামন না দিয়ে থাকে, তাহলে ন্যাচারাল জাস্টিস ভায়োলেটেড হবে, সেই মামলার রায় বাংলাদেশে কনক্লুসিভ হিসেবে নেওয়া হবে না। যদি করা না হয়ে থাকে তখন নেওয়া হবে। 5 নম্বর পয়েন্ট, এই মামলায় ফ্রড করা হয়েছে কিনা। যদি ফ্রড হয়েছে এমন প্রমাণ হয়, আদালত এই মামলা অ্যাকসেপ্ট করবে না, ফরেন জাজমেন্টটাকে অ্যাকসেপ্ট করবে না। কখন অ্যাকসেপ্ট করবে? যদি আদালত দেখতে পাচ্ছে এখানে কোনো ফ্রড হয়নি। এবং সর্বশেষ হচ্ছে বাংলাদেশের কোনো আইনকে ব্রিচ করেছে কিনা, বাংলাদেশি ল যেগুলো বলে বাংলাদেশের সংবিধান ব্রিচ করে এই জাজমেন্ট দেওয়া হয়েছে কিনা। যদি দেওয়া হয়ে থাকে এটা নিবে না, যদি না হয়ে থাকে তাহলে নিবে। ওকে, ধারা 11 পর আমি তেমন কিছুই বুঝাই নাই। ধারা 11 পর আমি ধারা 13তে আসছি এবং এখনো সেখানে আছি। আর আই উইল মেক শিওর দ্যাট আমি আপনাদেরকে সেটা বুঝাই যাচ্ছি। ফরেন জাজমেন্ট, যারা বলছেন ইংলিশ আপনি বুঝতে পারছেন না, বাংলা ভার্সন সমস্যা নাই, আমি বাংলা ভার্সন বুঝিয়ে দিচ্ছি। ফরেন জাজমেন্টের বাংলা হচ্ছে বিদেশি রায়। বিদেশি রায়, আর বিদেশি রায় বলতে বুঝাই বাংলাদেশ মানে আমার দেশ, এর বাইরে যত দেশ আছে সেগুলো হচ্ছে বিদেশ। ওই রকম বিদেশের কোন একটা আদালতের রায় বাংলাদেশের কোর্ট গ্রহণ করবে। কি করবে? গ্রহণ করবে। আমি আরো ব্যাকগ্রাউন্ড বুঝাই আপনাকে। ধরেন আপনার আর আপনার ভাইয়ের মধ্যে একটা কোন একটা জায়গা নিয়ে মামলা আছে, কোন একটা বিষয় নিয়ে, কোন একটা আপনাদের মধ্যে ধরেন টাকা পয়সা নিয়ে কোন একটা সমস্যা হয়েছে, সেটা নিয়ে আপনারা দুইজনে ইন্ডিয়াতে থাকেন, ইন্ডিয়াতে একটা মামলা করে আপনি সেটা পক্ষে রায় পেয়ে গেছেন। আপনার ভাইকে আপনি 1 কোটি টাকা দিয়েছিলেন, সে ফেরত দিচ্ছে না, আপনি একটা মানি স্যুট করছেন ইন্ডিয়াতে, রায়ও পাই গেছেন। এবার বাংলাদেশের কোর্টে যখন আপনার ভাই সেটা নিয়ে মামলা করছে, আপনি সেখানে ইন্ডিয়ার জাজমেন্টে এনে দিয়েছেন, দেখেন ইওর অনার, আমার ইন্ডিয়াতে এই বিষয়ে অলরেডি একটা মামলা হয়েছিল এবং আমি সেটা ডিগ্রি পেয়েছি, এটা আপনি বিবেচনা করুন। তখন আপনি যখন আমাকে দিবেন, আমি সেটা বিবেচনা করার ক্ষেত্রে 6টা শর্ত, কয়টা বলছি? 6টা শর্ত ফুলফিল করতে হবে। এই 6টা শর্ত মেনে চললে আমি সে রায়টা বিবেচনা করব। ওই 6টা শর্ত আমি দিয়ে দিছি। কম্পিটেন্ট জুরিসডিকশন মানে ওই আদালতের এই মামলা বিচার করার যোগ্যতা ছিল, কম্পিটেন্সি মানে যোগ্যতা, ঠিক আছে। মেরিট, এই আদালত মামলাটা রায় করে যাতে আমি বুঝতে পারি মামলায় মেরিট মানে হচ্ছে এটা গুণাগুণ বিবেচনা করেছে, মেরিট মানে হচ্ছে গুণাগুণ, এই যে বাংলা হচ্ছে গুণাগুণ বিবেচনায় এই মামলা রায় দিয়েছে। ইন্টারন্যাশনাল ল মানে হচ্ছে আন্তর্জাতিক আইন, আর বাংলাদেশি ল মানে বাংলাদেশের আইন, এই দুইটা আইন মেনে এই রায় দেওয়া হয়েছে। ন্যাচারাল জাস্টিস, ন্যাচারাল জাস্টিসের বাংলা হচ্ছে প্রাকৃতিক ন্যায়, প্রকৃতির কিছু ন্যায়ের নীতি আছে। মেনলি ন্যাচারাল জাস্টিসের প্রিন্সিপাল হচ্ছে 3টা, তার মধ্যে একটা হচ্ছে আপনার বিরুদ্ধে মামলা হলে যাতে আপনার কে জানানো হয়, আপনি যাতে গিয়ে সেখানে কম্পিটিশন করতে পারেন, বলতে পারেন, বক্তব্য দিতে পারেন, সেটাকে বলা হয় হিয়ার দ্য আদার সাইড, এটা একটা প্রিন্সিপাল। আর একটা প্রিন্সিপাল হচ্ছে কোন জাজ নিজের মামলা নিজে বিচার করবে না, ধরেন আমার জায়গার বিচার আমি করলে সেটা আমি ন্যায় বিচার করতে পারবো না, এরকম প্রিন্সিপাল গুলা ভায়োলেট করা হয়েছে কিনা। ফ্রড, ফ্রড মানে প্রতারণা, প্রতারণা করা হয়েছে কিনা, যদি না করা হয়ে থাকে তাহলে ঠিক আছে, প্রতারণা হয়ে থাকলে সেটা আমি গ্রহণ করব না। আর বাংলাদেশের আইন ভঙ্গ করা হয়েছে কিনা, দিজ আর দ্য প্রিন্সিপাল। হ্যাঁ, সেকশন 12 আমরা পড়তেছি না, সেকশন 12 হচ্ছে বার টু ফার্দার সুট, এটাতে মানে পড়ার মতো তেমন ইম্পর্টেন্ট কিছু নাই, জাস্ট সেকশনটা মনে রাখলে হবে। সেকশন 12 পড়ে ফেললাম, সেকশন 13ও পড়ে ফেললাম,
সেকশন 14 হচ্ছে প্রিজাম্পশন এস টু ফরেন জাজমেন্ট। এই সেকশন 14 এ প্রিজাম্পশন মানে অনুমান করবে, অনুমান করা। কি জিনিস অনুমান করবে? আদালত অনুমান করবে বিদেশি রায় দেওয়ার ক্ষেত্রে, বিদেশি রায় দেওয়ার ক্ষেত্রে ওই কোর্টের জুরিসডিকশন ছিল, এটা আদালত অনুমান করে নিবে। আদালত অনুমান করবে বিদেশি রায় দেওয়ার ক্ষেত্রে ওই আদালতের জুরিসডিকশন ছিল। তার মানে ফরেন জাজমেন্ট বাংলাদেশের আদালতে সাবমিট করার ক্ষেত্রে জুরিসডিকশন ছিল, এটা আপনাকে প্রমাণ করতে হবে না। কেউ যদি দাবি করে ওই আদালতের জুরিসডিকশন ছিল না, তাকে প্রুফ করতে হবে এখানে জুরিসডিকশন ছিল না। বার্ডেন অফ প্রুফ, বার্ডেন অফ প্রুফ কার উপরে? যে ব্যক্তি দাবি করবে এখানে জুরিসডিকশন ছিল না, না যে বলবে তাকে প্রমাণ করতে হবে যে ছিল না। আছে বা ছিল যে বলবে তাকে প্রমাণ করতে হবে না। আদালত এটা অটোমেটিক ধরে নিবে যে ওই বিদেশি আদালতের এই মামলা বিচার করার জুরিসডিকশন ছিল। এটা হচ্ছে অনুমান, বা ইংরেজিতে বললে প্রিজাম্পশন। প্রিজাম্পশন করে নিবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তো যেহেতু আজকে নেটও একটু প্রবলেম করছে এবং একই সাথে দেখা যাচ্ছে বার্ডেন অফ প্রুফ, আচ্ছা এখন মনে হয় নেট ভালো আছে। আমি আরেকটু জাস্ট 10 মিনিট কন্টিনিউ করি, হ্যাঁ, পরের পার্টটা শেষ করেই রেখে দেব। সেটা হচ্ছে প্লেস অফ সুইং। এখন তো নেট ডিস্টার্ব করছে না, তাই না? আমাকে জাস্ট আপনারা 10 মিনিট সময় দেন, আমি পরের টপিকটা আপনাদেরকে পড়ায় ফেলি। ওকে, রেডি। প্লেস অফ সুইং বাংলায় হচ্ছে মামলা বিচারের জায়গা বা আদালত। কোন আদালতে আপনি মামলা করবেন সেটা আলোচনা করা হয়েছে সেকশন 15 থেকে 20। 15 থেকে 20 দ্বারাই আলোচনা করা হয়েছে কোন আদালতে আপনি মামলা দায়ের করবেন। সেকশন 15 আমি গতকালকে আপনাদেরকে পড়াইছি। বলা হচ্ছে এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউট ইন দ্য কোর্ট অফ লোয়েস্ট গ্রেড কম্পিটেন্ট টু ট্রাই ইট। যে কোর্টগুলো কম্পিটেন্ট সেগুলোর মধ্যে যেটা হচ্ছে সর্বনিম্ন, নিম্ন আদালত, নিম্ন আদালতে মামলা দায়ের করা। তার মানে কি 15 লাখ টাকার নিচে হলে যেতে হবে অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টে, 25 লাখ টাকার নিচে হলে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, আর এর উপরে হলে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের কাছে আপনি যাবেন। সেকশন 16, সেকশন 16তে আমি ইংরেজিতে শুধু একটা ওয়ার্ড মনে রাখি, সেটা হচ্ছে যেখানে প্রপার্টিটা সিচুয়েটেড। হ্যাঁ, মামলার বিষয়বস্তু যেখানে অবস্থিত। মামলা কোথায় করবেন? যে জায়গা নিয়ে মামলা করছেন সেটা যদি সিলেটে হয় সিলেটে মামলা করবেন, চিটাগং হলে চিটাগংয়ে, রাজশাহীতে হলে রাজশাহী, বরিশালে হলে বরিশালে। বিষয়বস্তু যেখানে মামলা হবে সেখানে, বিষয়বস্তু যেখানে, জায়গা যেখানে, মামলাও সেখানে। চিটাগংয়ের জায়গা নিয়ে ঢাকায় মামলা করা যাবে না। যদি কোনো একটা জায়গার অবস্থান হয়ে থাকে, ধরেন আপনি ঢাকায় গেছেন, ঢাকার মিরপুরে, তাহলে মিরপুর যে জুরিসডিকশনে পড়ছে সেখানে আপনাকে মামলাটা করতে হবে। সতেরো আপনি মনে রাখবেন এভাবে, শুধু এই শব্দটা মনে রাখেন, একাধিক আদালতের অধিক্ষেত্রে, অধিক্ষেত্র মানে হচ্ছে জুরিসডিকশন, অবস্থিত। ধরেন এটা নালিশা ভূমি, এটা নালিশা ভূমি, এটাকে দুই ভাগে ভাগ করেন। এটা হচ্ছে ধরেন এই পার্ট এ, এই পার্ট বি। হ্যাঁ, এই পার্ট পড়ছে আপনার সিলেট, আর এই পার্ট পড়ছে আপনার সুনামগঞ্জ।
একই জায়গা, একই জায়গার অর্ধেক পড়ছে সিলেটে, অর্ধেক পড়ছে সুনামগঞ্জে। তাহলে আপনি মামলাটা সিলেটেও করতে পারবেন, সুনামগঞ্জেও করতে পারবেন, যে কোনো একটাতে মামলাটা করা যাবে। আমার ধরেন 5 বিঘা জায়গা, জায়গাটা এমন ভাবে অবস্থিত, এটা 2 বিঘা পড়ে গেছে সিলেটের মধ্যে, বাকি 3 বিঘা পড়ে গেছে সুনামগঞ্জের মধ্যে। তাহলে আমি চাইলে সিলেটে যেখানে মামলাটা হওয়ার কথা সেখানেও করতে পারবো, সুনামগঞ্জেও আমি মামলাটা করতে পারবো। যদি একাধিক আদালতের মধ্যে আমার বিষয়বস্তুর অবস্থান হয়, সেক্ষেত্রে আমি যে কোনো একটাতে মামলাটা দায়ের করতে পারবো। সেকশন 18 বলছে, শুধু একটা শব্দ মনে রাখেন, আনসার্টেন বা অনিশ্চিত। এই মামলার বিষয়বস্তু জুরিসডিকশন কোন আদালতে পড়েছে। ধরেন 2টা বা 3টা আদালতের মধ্যে আমি অনিশ্চিত, যে এটা কি এটাতে পড়ছে না এটাতে পড়ছে না এটাতে পড়ছে, যে 2টা নিয়ে আপনি অনিশ্চিত। ধরেন এটাতে তো শিওর সিলেট আর সুনামগঞ্জে পড়ে গেছে, কিন্তু আরেকটা যেটাতে আপনি নিশ্চিত হতে পারছেন না, এটা কনফিউশন আছে। একবার মনে হচ্ছে এটা সিলেটে পড়ছে, আবার মনে হচ্ছে সুনামগঞ্জে। সার্ভেয়ার এনে মাপাই টাপাই দেখলেন, এক সার্ভেয়ার বলতেছে এটা সিলেটের মধ্যে পড়ছে, আর এক সার্ভেয়ার বলতেছে এটা মৌলভীবাজারে পড়ছে। কনফিউশন না? এরকম কনফিউশন থাকলে, আনসার্টেনিটি বা অনিশ্চয়তা থাকলে, যে কোনো একটাতে মামলা করতে পারবেন, যে কোনো একটাতে আপনি মামলা করতে পারবেন। এরপর আমরা চলে আসছি সুট ফর কম্পেনসেশন ফর রংস টু পারসন অর মুভেবল প্রপার্টি। এটা শুধু আপনি মুভেবল প্রপার্টি দিয়ে মনে রাখবেন, মুভেবল প্রপার্টি, বা যেটাকে আমরা কি বলে থাকি অস্থাবর সম্পদ, অস্থাবর যেটা নাড়াচাড়া করা যায়, বা যেটা আপনি কেউ আপনাকে কোনো একটা ক্ষতি করছে, ক্ষতিপূরণ মামলা, মুভেবল প্রপার্টি নিয়ে মামলা। আচ্ছা আমি উপরে লিখি, নিচে তো আবার বেশিরভাগ সময় একটু অন্ধকার থাকে। ধরেন এখানে কি ধরনের মামলার কথা বলছি, ক্ষতিপূরণের মামলা বা অস্থাবর সম্পত্তি নিয়ে মামলা, বা ধরেন টাকার মামলা, মানি সুট বলি না আমরা, টাকার মামলা। এই মামলাগুলো আপনি কোথায় করবেন? ক্ষতিপূরণের মামলা করতে চাচ্ছেন, অস্থাবর সম্পত্তি নিয়ে মামলা করতে চাচ্ছেন, টাকার মামলা করতে চাচ্ছেন, সেটার জন্য 2টা অপশন আছে কোথায় মামলা করবেন। দেখেন, 1 নাম্বার, যেখানে মামলার কারণ উদ্ভব হয়েছে, কজ অফ অ্যাকশন, কজ অফ অ্যাকশন যেখানে উদ্ভব হয়েছে। আপনার কি মামলার কারণ বুঝেন? যেই কারণে আপনি মামলা করতে যাচ্ছেন, যে ঘটনার প্রেক্ষিতে আপনি মামলা করতে যাচ্ছেন, সেই ঘটনা যে জায়গায় ঘটছে সেখানে আপনি মামলাটা করবেন। এখানে দেখেন এক্সাম্পল দিচ্ছি কিভাবে। চিটাগাং এ থাকে, সে ঢাকাতে গিয়ে বিয়ের নামে কি করলো, একটা কুৎসা রটনা করলো, ডিফেমেশন, মানহানি করলো। মামলাটা আপনি ঢাকাতেও করতে পারবেন, চট্টগ্রামও করতে পারবেন। এক্সাম্পলটা দেখেন, থাকে সিলেটে, থাকে কোথায়? সিলেটে, কিন্তু সুনামগঞ্জে গিয়ে সে কি করলো, বিয়ের নামে মানহানি করলো। বি চাইলে এখন সুনামগঞ্জেও মামলা করতে পারবে, সিলেটেও মামলা করতে পারবে। ঠিক আছে, আমি বুঝাতে পেরেছি কিনা? আপনি এই ধরনের যে মামলা, এই 3টা বিষয় নিয়ে, ক্ষতিপূরণের মামলা, অস্থাবর সম্পত্তি বা টাকার মামলা, মামলার কারণ বা কজ অফ অ্যাকশন যেখানে উদ্ভব হয়েছে সেখানে। 2 নাম্বার, বিবাদী যেখানে বসবাস করে, বিবাদী যেখানে বসবাস করে। ধরেন এখানে রাবেতা রাজ্জাক, আপনি বলেছেন কজ অফ অ্যাকশনটা বুঝাই দেন ভাইয়া। ধরেন রাবেতা রাজ্জাক আমার নামে মানহানি করলো। রাবেতা রাজ্জাক হচ্ছে ফেসবুকে পোস্ট দিয়ে বললো যে ইমরান হোসাইন ইমন, অ্যাসিস্ট্যান্ট জাজ সিলেট, তিনি একজন খারাপ মানুষ, তিনি ভালো পড়াতে পারে না, উল্টাপাল্টা পড়ায়, এরকম অনেক কিছু লিখে আমার নামে একটা পোস্ট দিয়ে দিল। আমি খুবই কষ্ট পেলাম। কষ্ট পেয়ে আমি ভাবলাম যে আমি এবার একটা রাবেতা রাজ্জাকের নামে মামলা করব। তাহলে ধরেন উনি কাজটা করেছে ঢাকায় থেকে, উনি ঢাকায় কাজটা করেছে, কিন্তু উনি থাকে হচ্ছে ধরেন রাজশাহী বা খুলনাতে। তাহলে ঢাকায়ও মামলা করতে পারবো, রাজশাহীতেও মামলা করতে পারবো।
দেখেন এই সেকশন 19 কে এই 10 এ একটু করে এক্সপ্লেন করা হয়েছে সেকশন 20 এর 20 তে। কি বলা হচ্ছে দেখেন, সাবজেক্ট টু দ্য লিমিটেশনস অ্যাফোরসেড, উপরে যা কিছু বলা হয়েছে সেগুলো বিবেচনা সত্ত্বে সবগুলো মামলা এমন জায়গায় ইনস্টিটিউট করতে হবে, সবগুলা দেখেন বিবাদী বাস করে 2, বিবাদীগণের মধ্যে বিবাদীগণের ধরেন একাধিক বিবাদীর যে কোনো একজন বাস করে এমন জায়গায়, অথবা যেখানে মামলার কারণ উদ্ভব হয়েছে, এর বাইরে আপনি যদি অন্য কোনো মামলা করতে চান আপনাকে সেক্ষেত্রে এই 3টা শর্তের মধ্যে থাকতে হবে, যেখানে মামলার কারণ উদ্ভব হয়েছে, অথবা যেখানে বিবাদী বাস করে, বা যেখানে বিবাদী যদি একাধিক হয়ে থাকে তাদের যে কোনো একজন বাস করে। তাহলে এরপর আমরা একটু দেখি, আচ্ছা আপনারা অলরেডি 1 ঘন্টা 20 মিনিট ক্লাস করে ফেলেছেন, সো আমি আজকে আর আপনাদেরকে বেশি কষ্ট দিব না, যেহেতু আজকে অনেক আমাদের একটু নেটও ডিস্টার্ব করেছে, ওটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বাট আজকের টপিকগুলো অনেক ইম্পর্টেন্ট। আমি আজকের টপিকের যে জিনিসটা আমি পড়াচ্ছি না, ট্রান্সফার অফ স্যুট এবং কস্ট অফ স্যুট, এই দুইটা জিনিস আমি আগামী ক্লাসের শুরুতে পড়াই দিব। এরপর আমরা নেক্সট ক্লাসের টপিকগুলো অবশ্যই পড়ার চেষ্টা করব। কালকে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটু পড়াগুলোকে রিভিশন করবেন, যাতে আপনাদের নেক্সট ক্লাসে আমি যখন প্রশ্ন করব উত্তর দিতে পারেন। আপনারা প্রশ্নের উত্তর দিতে পারলে আমার খুবই ভালো লাগে, আমি জেনুইনলি ফিল করি যে আপনারা সিরিয়াসলি পড়ছেন এবং আমার যে আপনাদের জন্য আমি যে এফোর্টটা দিচ্ছি সেটাকে ভ্যালু করছেন। সুতরাং সবাই একটু রিভিশন দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।